যে সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর অথবা প্রশাসনের কেউ যদি কোনো রেজিমের সময় কোনো টপ পজিশনে কাজ করে, তাকে অটোমেটিক ওই দলের লোক বানায় ফেলায়, অথবা ওই দলে তার মুসলেকে দিয়ে তারপরে যেতে হয়। অনেক সময় বাধ্য হয় এই মুজিবের মতো দুশ্চরিত্র লোক আবার এটাকে গ্রহণ করে। কিন্তু অনেকে যারা পালিয়ে গেছে, এইটা একটা বড় কোশ্চেন যে কিভাবে পালিয়ে গেল। যদি মুজিবের পলায়ন সঠিক হয় তাহলে হু ইজ রেসপন্সিবল, তাদেরকে তো খুঁজে বের করতে হবে যে কার কাস্টডিতে ছিল, সে পালালো কিভাবে। 6 থেকে 8 লেয়ার তাদের আওয়ামী লীগীকরণ করেছে। এই আওয়ামী লীগীকরণ 2009 থেকে যাদেরকে বিভিন্ন জায়গায় এনরোল করা হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, তাদের ভেরিফিকেশন, রক্তে তাদের ব্লাড আছে কিনা সেইগুলো দেখে গেছে। আইদের আওয়ামী লীগ ফ্যামিলি গ্রেপ্তার হয়েছে বলে জানা নাই আমাদের। যতটুকু আমরা জেনেছি যে একজনকে ফোর্স রিটায়ার্ড, আর একজনকে ডিসমিসড। যাকে ডিসমিস করা হয়েছে তার সম্বন্ধে একটি কথা ইতিমধ্যে সবার কানে পৌঁছেছে যে সে নাকি পালিয়ে গিয়েছে। আর্মির ভাষায় এটাকে বলা হয় AWOL, অ্যাবসেন্ট উইদাউট লিভ। সো ইফ ইট ইজ সো, তাহলে এটা বাংলাদেশ আর্মির একটা রেকর্ড যে এইরকম সিনিয়র র্যাঙ্কিং একজন কেউ পালিয়ে গিয়েছে। তবে যে রিপোর্টগুলো আমরা দেখলাম, সে ক্লিয়ারলি ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট ছিল আর্মির ভিতরে। 250 জন ইন্ডিয়ান স্টাফকে ক্যান্টনমেন্টে প্রোটেকশন দেওয়ার কথা বলেছে। এর অপরাধের কোনো শেষ নাই। এগুলো বলতে আমাদের লজ্জা পায়, লজ্জা লাগে। অনেকবার বলেছি, আপনার এই প্রোগ্রামে আপনি কি অনেকবার লেফটেন্যান্ট বলেছি। জেনারেল মুজিবের কথা বলছেন? জি জি জি। সো অত্যন্ত নিম্ন মানের, এবং এই যারা যাদের নাম আসছে বিভিন্ন জায়গায়, এর অনেকে ভেরি প্রফেশনাল, ভিকটিম অফ দ্য নেস্টি পলিটিক্যাল কালচার। মনে করেন আপনি চাকরি করছেন, এখন আপনাকে বিকজ অফ ইউর প্রফেশনালিজম আপনাকে কোনো একটা সংস্থার হেড বানালো অথবা কোথাও পোস্টিং দিল। আপনি যদি আর্মিতে চাকরি করেন, আপনার কিন্তু না বলার কোনো সুযোগ থাকে না। সেম উইথ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আর অফিসারদের ভিতরে রিজনেবলি প্রমোশনের অ্যাসপায়ারেশন থাকবে, না হলে প্রফেশনালিজম থাকবে না, না হলে কম্পিটিশন থাকবে না। দিস ইজ নর্মাল। কিন্তু যেটা অ্যাবনর্মাল সেটা হলো যে আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, কিন্তু নিজের পার্সোনাল গেইনের কারণে যখন নেস্টি পলিটিক্যাল কালচারে জড়িয়ে দুর্নীতি করেন, অন্যায় কাজ করেন, আনইথিক্যাল কাজ করেন এবং রাজনৈতিক উপদেষ্টা সেজে যান, যেটা মুজিব হয়েছিল। মনে করেন যে এই ডিজিএফআইতে তো প্রতি 2.5 বছর 3 বছর পর পর একজন ডিজি চেঞ্জ হয়। সরকার ইচ্ছে হইলে যখন খুশি তখন চেঞ্জ করতে পারে, কারো টেনিউর কম হয় বেশি হয়। এর ভিতরে অনেকে বিদেশে সেটেল হয়ে গেছে, কিন্তু যারা এখনো চাকরিতে আছে অথচ এই পদ ধারণ করছে, তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তারা ভেরি প্রফেশনাল, ভেরি অনেস্ট। কিন্তু এই নিকৃষ্ট রাজনৈতিক কালচার এমন জায়গায় নিয়ে গেছে যে সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর অথবা প্রশাসনের কেউ যদি কোনো রেজিমের সময় কোনো টপ পজিশনে কাজ করে, তাকে অটোমেটিক ওই দলের লোক বানায় ফেলায়, অথবা ওই দলে তার মুসলেকে দিয়ে তারপরে যেতে হয়। অনেক সময় বাধ্য হয় এই মুজিবের মতো দুশ্চরিত্র লোক আবার এটাকে গ্রহণ করে। তখন প্রফেশনাল অফিসাররা বাদ পড়ে যায় এবং এই লুটেরা, চরিত্রহীন, এই এই থার্ড ডিভিশন পাওয়ার টাইপ যেগুলো আছে, টাইটাই সেকেন্ড ডিভিশন, এইগুলো তখন এই পলিটিক্যাল কার্ড প্লে করে সামনে যায়। তো সবাইকে আমি বলবো না যে সব খারাপ। আমরা হিসেব করে দেখছি 150 জন অফিসার সিনিয়র র্যাঙ্ক থেকে একদম জুনিয়র লেভেলে, মনে করেন তারেক সিদ্দিকীর ওয়াইফের 2 জন ডিউটি করছে। তো সেই মহিলাকে তো তারা ব্যবহার করে তারা আঁকড়ে বসেছে। একজন 13 বছর ডিজি পাইতেছিল, একটা মেজর পদবীর একটা অফিস। হ্যাঁ, তারেক সিদ্দিকী এই র্যাব, ডিজিএফআই এবং কোন কোন ক্ষেত্রে আপনার এনএসআই, এই এমনকি ডিবি, তার পার্সোনাল একটা লুটেরা বাহিনী সে ব্যবহার করছে তার অপকর্ম দুষ্কর্ম ম্যাটেরিয়ালাইজ করার জন্য, সেইগুলোকে চুরি ডাকাতি করার জন্য, অপরাধ করার জন্য, দুর্নীতি করার জন্য। সো মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হলো রাজনৈতিক অপসংস্কৃতি, যে এখানে কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দলীয় বাহিনীতে রূপান্তর করতে চায়।
যেমন পুলিশ, আপনি পৃথিবীর কোথাও দেখছেন যে কি আচ্ছা, রেভলিউশন হওয়ার পরে পুলিশের বিষয়টা আসবো, কিন্তু আর্মিদের আরো অনেকে বিতর্কিত আছেন, তারা কোথায়? এই দুজনের না হয় সামনে এসেছে, এই দুজনের মতো আরো অসংখ্য আছে আমরা যতটুকু জানি, আমরা আমি মনে করি সেগুলো তো আর্মি কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে, আস্তে আস্তে নিবে। একটা যে কোনো একটা অভিযোগ আসলে সেটা তো আর্মির কতগুলো প্রসিডিওর আছে, তদন্ত হবে। তারপরে যে কোনো অফিসারের চাকরি যদি আপনি অবসর দিতে চান, সেখানে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল লাগে, সেগুলো হয়ে যায় যখন আর্মি সিদ্ধান্ত নেবে, সেগুলো ডেফিনেটলি হবে। কিন্তু অনেকে যারা পালিয়ে গেছে, এইটা একটা বড় কোশ্চেন যে কিভাবে পালিয়ে গেল। যদি মুজিবের পলায়ন সঠিক হয় তাহলে হু ইজ রেসপন্সিবল, তাদেরকে তো খুঁজে বের করতে হবে যে কার কাস্টডিতে ছিল, সে পালালো কিভাবে। এবং যদি পালিয়ে যায় তাহলে এইটা তো একটা স্টেটমেন্ট আমরা দেখিনি আইএসপি এর। যদি এটা সত্য হয়, এখন আমি বললাম, আমি ধারণা করি সে লুকিয়ে থাকতে পারে এবং যে কোনো সময় হয়তো কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করবে। যদি সে পালিয়ে যায় তাহলে ইমিডিয়েটলি রেড নোটিশ, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে, তাকে সেখান থেকে ধরে নিয়ে আসতে হবে। না হলে সে ষড়যন্ত্র করবে। সে যদি এখানে যে অপরাধগুলো করেছে সেইগুলো তার অ্যাবসেন্টে বিচার হয়ে সেইগুলো রাষ্ট্রীয় কোষাগারে সব জমা নিতে হবে। হ্যাঁ, এগুলো তো করতে হবে, কিন্তু পালিয়ে গেল কি করে, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। তা সেইগুলো সেটেল করতে হবে। এবং শুধু আর্মি না, আপনি দেখেন এই যে বন্দর কর্তৃপক্ষের একটা চেয়ারম্যান আছে, বন্দর কর্তৃপক্ষ। আমি এই লোকের, যখন আমি এই দুর্নীতির বিরুদ্ধে যখন আমি অ্যাপ্লিকেশন দিচ্ছি, আপনি জানেন একসাথে আমি 50 জন এমপি মন্ত্রীর বিরুদ্ধে অ্যাপ্লিকেশন দিয়েছি দুর্নীতি দমন কমিশনে। এইগুলো যখন নিউজ হয়েছে তখন অনেকে যারা ভয় পায় তারা আমার কাছে ডকুমেন্টস নিয়ে আসছে, কাগজপত্র নিয়ে আসছে। এর ভিতরে আমি দেখলাম যে একজন হলো ওই স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। তার দুর্নীতির কোনো সীমা পরিসীমা নাই, সীমা পরিসীমা নাই। তো এরকম আপনি ডজনস অফ বা সিভিল অফিসিয়ালস পাবেন। তো পুরো রাষ্ট্রটা ছিল একটা ক্লেপ্টোক্রেসি, অর্থাৎ কে কার চেয়ে বেশি লুট করতে পারে, কে কার চেয়ে বেশি মানুষকে লুণ্ঠন করতে পারে, কে কার চেয়ে বেশি অপরাধ করতে পারে, কে কার চেয়ে বেশি টাকা বানাতে পারে, টপ লেভেল থেকে নিম্ন লেভেল থেকে। তাহলে আপনি এইটাকে যদি ফেজ আউট করতে চান, ফেজ আউটের কৌশলটা কি হবে? টপ লেভেলে যারা আছে তাদেরকে ফার্স্ট ফেজে ফেজ আউট করতে হবে, সেকেন্ড ফেজে তার নিচে যারা আছে এবং সবচেয়ে দুর্দর্শ যারা দুর্নীতিবাজ এবং অপরাধী তাদেরকে আগে পয়েন্ট আউট করে তাদেরকে শর্ট আউট করতে হবে। এবং নিশ্চয়ই এগুলা কাজ করা রয়েছে। আমি আপনার আগে আলোচনায় বলেছি যে তারা প্রশাসনকে এমন ভাবে সাজিয়েছিল, 6 থেকে 8 লেয়ার তাদের আওয়ামী লীগীকরণ করেছে। এই আওয়ামী লীগীকরণ 6 থেকে 2009 থেকে যাদেরকে বিভিন্ন জায়গায় এনরোল করা হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, তাদের ভেরিফিকেশন, রক্তে তাদের ব্লাড আছে কিনা সেইগুলো দেখে গেছে, আইদের আওয়ামী লীগ ফ্যামিলি, নাইলে আওয়ামী লীগের লয়াল, এইভাবে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে সব জায়গা। তো এইটাকে ফেজ আউট করা এত সোজা না। সেই জন্য কিন্তু আমি বলি পদ্ধতি করা হলো 3 মাসের মধ্যে, আশা করছেন যে 3 মাসের মধ্যে প্রতিবেদন দিবে, আসলে কি সম্ভব হবে কিনা? আমি মোস্তফা সাহেবের সাথে একমত। দেয়ার মাস্ট বি এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান প্রণয়ন করার জন্য। এখন যে কমিটি করছে তারা একটা ইনিশিয়াল সাজেশন দিবে যে এই সংস্কার করতে হবে। এবং আমি মনে করি এই সংস্কার করতে হলে এইটা কাটাছেটা না করে নতুন সংবিধান করতে হবে, যেখানে এই সংবিধান 80% থাকবে বলে আমি মনে করি। এবং সেইটাকে পাশ করতে হলে আপনার ম্যান্ডেটের মাধ্যমে কি পারবেন? দুইটা উপায়। একটা হলো আপনি একটা গণভোট করতে পারেন, আর একটা হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি করবেন। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি শুধু এই নতুন কনস্টিটিউশনটাকে প্রণয়ন করবে এবং সেই কমিটি সেই সংবিধানের আওতায় নির্বাচন হবে। এবং আমি আবারও বলি ক্লিয়ারলি যে এই সংবিধানের আওতায় আপনি এই বিপ্লবের উদ্দেশ্য সফল হওয়ার কোনো সুযোগ নাই। এই বর্তমান সংবিধানই হইল স্বৈরতন্ত্রী সৃষ্টি করার সবচেয়ে বড় মেকানিজম, সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট। সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ব্যালেন্সিং কোনো ফ্যাক্টর নাই। এবং এখানে সব ক্ষমতা দিয়ে রাখছে একজনের হাতে, এই প্রধানমন্ত্রীর টার্ম নির্ধারণ নাই। তো এইটা একটা, এই 53 বছরে একটা সুযোগ আসছে, বাংলাদেশ যেন ওখানে আর না যায় যে প্রতিটা সরকারের পতন হবে আর একটা সরকার হবে, সেটা যেন না হয়। এবং সেই জন্যই আমি মনে করি দ্য অ্যাসাইনমেন্ট দ্য revolutionary government has taken
দে মাস্ট অ্যাকমপ্লিশ। আমি ওই কথাটি আবার ইকো করব, যে প্রফেসর ইউনূস যেটা বলছে যে উই ক্যানট অ্যাফোর্ড টু ফেল, আমরা ব্যর্থ হতে পারবো না। ইউ মাস্ট অ্যাকমপ্লিশ ইউর মিশন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি সুশাসন ন্যায় বিচারে থাকবেন, চাঁদাবাজি কমে যাবে, এই বিভিন্ন ধরনের অপকর্ম দুষ্কর্ম কমে যাবে। কোন কোন কোয়ার্টার সিরিয়াসলি চাঁদাবাজি এবং দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে, এবং এইটার দায় কিন্তু এই বিপ্লবী সরকারের ঘাড়ে আসছে। যেই করুক না কারো তাকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে, এবং তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। যেমন আমাদের কাছে তথ্য আছে যে পুলিশের যে এই পোস্টিং গুলো, এর ভিতরে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ব্যাপক ঘুষ লেনদেন হয়েছে। এইগুলা স্টপ যদি না করতে পারে, তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে আস্থা হারাবে। এবং সেইটা যাতে না করে, ইন্টেলিজেন্স, দেয়ার মাস্ট বি ন্যাশনাল ইন্টেলিজেন্স। এখন সব প্রফেশনাল অফিসাররা গোয়েন্দাতে প্লেস করা হচ্ছে, তাদের গোয়েন্দা রিপোর্ট ভেরিফাই করে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আপনি যদি ঘুষ বন্ধ করতে পারেন, রাস্তায় চাঁদাবাজি বন্ধ করতে পারেন, মাস্তানি বন্ধ করতে পারেন, আপনি আনপপুলার হবে না। আনপপুলার মানুষ আপনাকে কন্টিনিউয়াসলি সমর্থন দিয়ে যাবে। দুইটি তথ্য দিয়ে শেষ করি। আগেও বলেছিলাম যে এইরকম একটা টার্মোয়েল সিচুয়েশনের পরে, ফ্রেঞ্চ রেভলিউশন পরে, দে টুক 10 years টু এস্টাবলিশ দ্য গভর্নমেন্ট। আর এই দক্ষিণ কোরিয়ায় এইরকম দুর্বৃত্তায়িত রাজনীতির নিবারণ করার জন্য মার্শাল আর্ট ছিল, জেনারেল পার্কসও 28 বছর লাগছে তাদের গণতন্ত্রে ফেরত যেতে। সো ইটস নট এ সিচুয়েশন যে আপনি 2 বছর, 3 বছর, 5 বছরে আপনি এইরকম যে রাষ্ট্র জমা হয়েছে, যেভাবে সমস্ত সিস্টেম ভেঙে পড়েছে, যেভাবে সমাজকে দুর্বৃত্তায়িত করেছে, অনৈতিকতা ছড়িয়ে দিয়েছে, এটাকে ক্লিয়ার করা এত সহজ কাজ না। I hope Professor Yunus definitely he has the assessment, এবং এই মিশন অ্যাকমপ্লিশড করে he must go। তার অবস্থা যেন ওই প্রথম অন 11-এর মতো, এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো না হয়। ফখরুদ্দিনকে অনেক বলে ফখরুদ্দিন বাবুর্চি, এই ফখরুদ্দিনের মতো, মঈনুদ্দিনের মতো না হয় যে আপনি মিশন নিয়েছেন, আপনি ফেল করে এখন পালাই আছেন, সেইটা যাতে না হয়। এদেশের মানুষ সেইটা দেখতে চায় না। ধন্যবাদ।